রানা প্লাজা ধ্বংসস্তূপে দাঁড়িয়েই বদলে গেছে পোশাক খাত। মামলা নিষ্পত্তির দীর্ঘসূত্রতায় ন্যায় বিচার না পাওয়ার অভিযোগ, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস বিজিএমইএর। বাজারে সরবরাহ বেড়েছে বোতলজাত সয়াবিনের, দাম কমেনি খোলা তেলের, ঊর্ধ্বমুখী চিনি ও লবণের বাজার, সবজির উচ্চমূল্যে ক্ষুব্ধ ভোক্তারা, মুরগির দামও বাড়তি। লেনদেনের চাঙা সপ্তাহ পার করেছে ঢাকার পুঁজিবাজার, ঊর্ধ্বমুখী সূচকের সঙ্গে ২,০০০ কোটি টাকা বেড়েছে বাজার মূলধন। সপ্তাহ ব্যবধানে বিনিয়োগ কমেছে ২১ খাতের ১১টিতে। দাবদাহ আর ডিজেল সংকটের প্রভাব ফরিদপুরের পাট চাষে, শুকিয়ে যাচ্ছে চারা, দেখা দিয়েছে পোকার আক্রমণ, ফলন ব্যাহতের শঙ্কা। চাষিদের পাশে থাকার আশ্বাস প্রশাসনের। এবং বিনিয়োগ টানতে পারছে না ৩০৯ কোটি টাকা ব্যয়ে মুন্সিগঞ্জে গড়ে তোলা বেসিক শিল্পনগরী। নির্মাণের ৩ বছরে ৩৬১ প্লটের মধ্যে বরাদ্দ হয়েছে ৩৫টি, ব্যবসা বান্ধব করার তাগিদ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। রানা প্লাজা, যে ধ্বংসস্তূপে দাঁড়িয়েই বর্তমানে সবচেয়ে বেশি নিরাপদ ও পরিবেশ বান্ধব পোশাক কারখানার মালিক হয়েছে বাংলাদেশ। তবে শিল্প মালিকদের দাবি, শ্রমিকের অধিকার সুরক্ষায় সোচ্চার পশ্চিমা ক্রেতারা পোশাকের দাম বাড়াতে চায় না মোটেও। আর ওই ঘটনার মামলা নিষ্পত্তির চিরায়ত দীর্ঘসূত্রতা অনেকেই ন্যায় বিচার পাচ্ছেন না বলে অভিযোগ শ্রমিক নেতাদের। এ অবস্থায় শ্রমিকের অধিকার সুরক্ষায় সরকারকে আরও স্পষ্ট পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। অন্তরা সেনের রিপোর্ট। রানা প্লাজা দুর্ঘটনার পর বিশ্ববাজারে ঘুরে দাঁড়াতে শুরু করে মেড ইন বাংলাদেশ। এরপর পেরিয়েছে ১৩ বছর। পোশাক শিল্পে নিরাপদ কর্মপরিবেশের ঘাটতির অভিযোগ তুলে বাংলাদেশি পণ্য রপ্তানিতে জিএসপি সুবিধা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। ইউরোপ আমেরিকার ক্রেতাদের জোট, অ্যাকর্ড অ্যালায়েন্সের চাপ, পরামর্শ ও উদ্যোক্তাদের দূরদর্শী বিনিয়োগ সিদ্ধান্তে বিশ্বের সবচেয়ে ভালো মানের পরিবেশ বান্ধব পোশাক কারখানার মালিক বর্তমানে বাংলাদেশ। ক্রাইসিস যেটা হয়েছিল রানা প্লাজা ইনসিডেন্টের কারণে, এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পেরেছি এবং সেই জায়গাটাতে বিশ্বে আমরা বলবো যে এই মুহূর্তে এই কমপ্লায়েন্স সেফটির দিক থেকে আমরা বিশ্বের অন্য পোশাক রপ্তানি দেশ যত আছে তাদের মধ্যে আমরা সবচেয়ে ভালো অবস্থানে আমরা আছি। এটা আমরা নিঃসন্দেহে আমরা খুব গর্ব করে বলতে পারি। উদ্যোক্তাদের দাবি, বাংলাদেশি শ্রমিকের অর্থনৈতিক অধিকার সুরক্ষায় ক্রেতারা সোচ্চার হলেও তৎপর হয় না পোশাকের দাম বাড়াতে, যা সহজ করে দিতে পারে শ্রমের মূল্য বাড়িয়ে দেওয়ার পথ। এমন বদলে যাওয়া কর্মপরিবেশের মাঝেও শ্রমিক নেতাদের অভিযোগ, বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতায় এখনও মেলেনি ন্যায় বিচার, আর অব্যবস্থাপনার কারণে যথাযথ ক্ষতিপূরণ মেলেনি বলে অভিমত বিশ্লেষকদের। গত ১৩ বছর ধরে সোহেল রানা সহ যারা এই ঘটনায় অভিযুক্ত তাদের শাস্তির দাবি করে আসা হচ্ছে, সেই শাস্তিটাও আসলে হয়নি। তারা জেলে আছেন একভাবে বিভিন্ন মামলায়, বিশেষ করে সোহেল রানা আছেন, বাকিরা জামিন পেয়েছে, কিন্তু এই শাস্তির ব্যবস্থাটা বা বিচার প্রক্রিয়াটা যে সম্পন্ন করা সেটা এখনো সম্পন্ন হয়নি। আমাদের দেশের শ্রমিকদের আয় খুব কম, সুতরাং ওই আন্তর্জাতিক মানদণ্ড হয় কি সারা জীবনের আয় হিসাব করে ক্ষতিপূরণ দেওয়া হয়। তা যেহেতু আয়ই কম এবং তখন তো আরও মজুরি কম ছিল, আস্তে আস্তে ওইটার ওই ব্যবস্থাপনা, যিনি ক্ষতিপূরণ পেয়েছেন তাকে তার ওটা সুরক্ষার ব্যাপার, এগুলো কিন্তু খুব করা হয় না। এখানে ক্ষতিপূরণের পরিমাণ এবং ক্ষতিপূরণের পদ্ধতি নিয়ে জাতীয়ভাবে আলোচনা হওয়া দরকার। নিরাপদ কর্মপরিবেশের মধ্যেই শ্রমিকের জীবনমান উন্নয়নে সবসময় সোচ্চার থাকবে সরকার, উদ্যোক্তা ও শ্রমিক নেতারা, এই প্রত্যাশা সাধারণ মানুষের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ভয়াল রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর পরও বিচার নিশ্চিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীদের স্বজনরা। সকালে সাভারের অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন শ্রমিক কর্মচারীরা। দাবি আদায়ে তারা ব্যানার নিয়ে মিছিল বের করেন। ভয়াল সে ট্র্যাজেডিতে আহত, নিহত ও ক্ষতিগ্রস্তদের শ্রমিকদের আর্থিক ক্ষতিপূরণ, পুনর্বাসন, চিকিৎসা ও দোষীদের শাস্তি সহ বিভিন্ন দাবি জানান তারা। বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারাও এ সময় উপস্থিত ছিলেন। এই অবস্থায় আছি, এই অবস্থায় মানুষ বাঁচতে থাকতে পারে না। আমরা আমাদের ক্ষতিপূরণ চাই এবং আমাদের পুনর্বাসন করে দেওয়া হোক। দাবি করেই যাচ্ছে, আমাদের কোনো দাবি পূরণ হচ্ছে না, আমাদের কোনো সরকারে আমাদের জন্য কাজ করতেছে না। 13 বছর পার হওয়ার পরেও
এই রানা প্লাজা শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন, সুচিকিৎসা এবং এই ঘটনার জন্য যারা দায়ী ব্যক্তি রানা এবং এই কারখানার ভবনের 5টি গার্মেন্টস কারখানার মালিক, তাদের আসলে কাউকেই বিচারের আওতায় আনা হয় নাই। যে 2টা মামলা হয়েছে, মামলার কোনো অগ্রগতি নাই এবং দায়ী ব্যক্তিদের মধ্যে একজন রানা ছাড়া আর তো কেউ আসলে জেলখানায় নাই। এদিকে সকালে রানা প্লাজা দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বিজেএমই এর সভাপতি মাহমুদ হাসান খান। সকালে সংগঠনটির সদস্যদের সঙ্গে রাজধানীর জুরাইনে রানা প্লাজা ধসে নিহতদের কবর জিয়ারত করতে এসে কথা জানান তিনি। আহত শ্রমিকদের প্রতিনিধি গত পরশুদিন বিজেএমইতে এসেছিলেন। আমরা বলেছি নির্দিষ্ট করে নাম দিতে হবে, ঠিকানা দিতে হবে এবং সাথে প্রমাণিত দিতে হবে যে তারা রানা প্লাজার ওই বিল্ডিংয়ে ওখানে চাকরিরত ছিলেন। সেক্ষেত্রে আমরা উদ্যোগ নেব। আমরা ইতিমধ্যে 5100 জনকে বিভিন্ন সংগঠন বিজেএমই সহ ক্ষতিপূরণ দিয়েছে, 50,000 টাকা থেকে শুরু করে 25 লক্ষ টাকা পর্যন্ত। তো এরপরেও যদি আহত শ্রমিকের কেউ যদি ক্ষতিপূরণ না পেয়ে থাকে সেভাবে উদ্যোগ নেব, তাদের চাকরির ব্যবস্থা করব, কিন্তু সেটা সঠিক হলো শ্রমিক কর্মকর্তা অথবা কর্মচারী হতে হবে। আজও লম্বা লাইনে অপেক্ষা করে জ্বালানি তেল নিচ্ছেন যানবাহন চালকরা। এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণি এলাকায় আছেন শিমুল হোসেন ও দিনাজপুর ফিলিং স্টেশনে রয়েছেন গোলাম নবী দুলাল। প্রথমে যাচ্ছি শিমুলের কাছে। আছি ট্রাস্ট ফিলিং স্টেশনে। এখানেও দেখছি যে গ্রাহকদের ভোগান্তি অনেকটাই কমে এসেছে, প্রায় অর্ধেক সময় কম লাগছে এখন জ্বালানি তেল সংগ্রহ করতে। গতকালকে আমরা দেখেছিলাম যে প্রায় 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে গ্রাহকরা তেল সংগ্রহ করতে পারছিলেন, কিন্তু আজকে ভোগান্তি কমে এসেছে, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাইনে দাঁড়িয়েই কিন্তু জ্বালানি সংগ্রহ করতে পারছেন। আমি এখন আছি ট্রাস্ট ফিলিং স্টেশনে। এখানে দেখছি যে ভোগান্তি কম, এবং এর আগে আমরা মেঘনা ফিলিং স্টেশনে ছিলাম, সেখানেও গ্রাহকদের সঙ্গে কথা বলে জেনেছিলাম যে ওখানেও প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সিরিয়াল দিয়েই কিন্তু জ্বালানি সংগ্রহ করতে পারছেন। আর এই যে ভোগান্তি কমে আসার পেছনে তারা বলছেন যে রেশরিং পদ্ধতির কথা। তারা বলছেন যে অল্প সময় লাগার পেছনে আরেকটা বড় কারণ, যেটা হচ্ছে ফুয়েল পাস অ্যাপ। ফুয়েল পাস অ্যাপ ছাড়া এখন মোটরসাইকেল চালকরা কিন্তু জ্বালানি সংগ্রহ করতে পারছেন না রাজধানীর 7টি ফিলিং স্টেশনে। আর ফুয়েল পাস অ্যাপের ব্যবহার করার জন্যই কিন্তু মোটামুটি হচ্ছে গ্রাহকদের ভোগান্তি অনেকটাই কমে এসেছে। তারা আরও বলছেন যে, একটু অভিযোগ করেই বলছেন যে শুধু মোটরসাইকেল আরোহীরা কেন, চালকরা কেন ফুয়েল পাস অ্যাপের আওতায় থাকবে, কেন হচ্ছে যারা মাইক্রোবাস চালক তারা এর আওতায় আসবে না। মাইক্রোবাসেও যদি এই পদ্ধতিটা চলে আসে ফুয়েল পাস অ্যাপের ব্যবহার, তাহলে ভোগান্তি আরও কমে যাওয়ার কথা তারা জানাচ্ছিলেন। আর হচ্ছে রাজধানীর যে 7টা ফিলিং স্টেশনে ফুয়েল পাসের আওতায় আনা হয়েছে, সেই 7টা স্টেশনে কিন্তু ফুয়েল পাস অ্যাপ ছাড়া কাউকেই তেল দেওয়া হচ্ছে না। ফুয়েল পাস অ্যাপ যাদের নেই তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে একটু পরে ফুয়েল পাস অ্যাপ ইনস্টল করার পরে তাদের তেল নেওয়ার জন্য বলছেন। আমরা সকাল থেকে মেঘনা ফিলিং স্টেশনে ছিলাম, এখন ট্রাস্ট ফিলিং স্টেশনে আছি। দুটো জায়গাতেই দেখছি যেহেতু সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিনে একটু ভোগান্তি বেশি থাকার কথা, কিন্তু যেহেতু রেশরিং পদ্ধতিটা সুষ্ঠুভাবেই হচ্ছে সেহেতু একটু হলেও ভোগান্তি কমে এসেছে। তো ঢাকা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আমার আরেক সহকর্মী যুক্ত হবেন দিনাজপুর থেকে, গোলাম নবী দুলাল। জ্বালানি তেল নিতে কিন্তু এখানে দীর্ঘ লাইন, এবং সকাল থেকেই কিন্তু এই পেট্রোল পাম্পে আমরা দেখছি যে মোটরসাইকেল একদিকে আরেকদিকে যানবাহনের লাইন দাঁড়িয়েছে, এবং তাদের কিন্তু ভোগান্তি এবং দুর্ভোগ কোনো অবস্থায় কিন্তু আপনার কমছে না। আমরা যারা এখানে পেট্রোল নিতে এসেছেন এই পেট্রোল পাম্পে, তারা বলছেন যে বহু দূর দূরান্ত থেকে তারা কিন্তু এখানে এসেছেন, এবং এখানে মাত্র 500 টাকার করে আপনার পেট্রোল দেওয়া হচ্ছে। পাশাপাশি আমরা দেখছি যে এখানে সরকারি যারা কাজ করেন তাদের কিন্তু আরেকটি আলাদা লাইন দেওয়া হয়েছে। যে পেট্রোল পাম্পের যিনি মালিক তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে এই পেট্রোল পাম্পে আজকে তিনি 4,500 লিটার পেট্রোল পেয়েছেন। এখানে আপনার তাদের যে আপনার ক্ষমতা, তারা বলছেন প্রায় 13,000 লিটার তারা পাওয়ার কথা, সেখানে তারা সপ্তাহে মাত্র 2 দিন পান। এতে করে তাদের যে বিড়ম্বনার কথা তারা বারবার বলেছেন। আমরা যেটা পার্বতীপুর রেলহেড ডিপোতে যেটা কথা বলেছিলাম, তারা বলছেন দিনাজপুরের মোট 95টি আপনার ফিলিং স্টেশন রয়েছে, সেখানে মাত্র 13টা ফিলিং স্টেশনকে আজকে আপনার
আপনার তেল ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। এই যে মানুষের যে দুর্ভোগ, তারা সকাল থেকে আপনার লাইনে দাঁড়িয়ে নিচ্ছেন এবং দেখা যাচ্ছে যে পেট্রোল পাম্পে তেল নিতে এসে দীর্ঘ যে লাইন, অনেকে কিন্তু পেট্রোল না পেয়ে কিন্তু এখান থেকে বিদায় নিতে হবে। এবং এই সংকটের কথা কিন্তু বরাবরই আসছে। প্রথম কথা হচ্ছে যে তারা এইখানে যারা এখানে ফিলিং স্টেশন যারা মালিক রয়েছেন তারা বলছেন যে সব ফিলিং স্টেশনে একসঙ্গে যদি পেট্রোলের ব্যবস্থা করা যায় তাহলে আপনার সবচেয়ে সুবিধা হতো। আর এখানে যারা আপনার তেল নিচ্ছেন তাদের অনেকেই কিন্তু আপনার ফুয়েল কার্ড নেই। তো আমার কাছ থেকে সর্বশেষ এই ছিল। দিনাজপুর থেকে গোলাম নবী দুলাল এবং এর আগে রাজধানী বিজয় সরণি থেকে শিমুল হোসেন জানাচ্ছিলেন জ্বালানি সংকটের সবশেষ খবরাখবর। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। বাজারে সরবরাহ বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের, তবে দাম কমেনি খোলা তেলের। ঊর্ধ্বমুখী চিনি, লবণ ও সবজির বাজার, মুরগির দামও বাড়তি। বাজার পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানী কারওয়ান বাজারে আছেন অন্তরা সেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রোদে যেমন পুড়ছে শরীর, তেমনই কিন্তু নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দরে কিন্তু পুড়ছে ক্রেতার পকেট। আমি এই মুহূর্তে আছি রাজধানীর কারওয়ান বাজারে। সকাল থেকে বাজার ঘুরে আমরা যেটি দেখতে পেয়েছি যে সপ্তাহ ব্যবধানে যেমন মুরগির দাম বেড়েছে, তেমনই কিন্তু শাকসবজির দাম বেড়েছে। প্রথমেই যদি সবজির কথা বলি, দু একটি সবজির দাম 10 থেকে 20 টাকা কমলেও কিন্তু বেশিরভাগেরই দাম ঊর্ধ্বমুখী। বিক্রেতারা বলছেন সপ্তাহ ব্যবধানে 20 থেকে 25 টাকা পর্যন্ত বেড়েছে দাম। যেরকম বর্তমানে পটল বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, বরবটি 100, করলা 70, বেগুনের কেজি 100 টাকা, শসা বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে, পেঁপে বিক্রি হচ্ছে 80 টাকায়, কাঁকরোল 120 টাকা কেজি, লাউ বিক্রি হচ্ছে 80 টাকায়। এই দাম শুনে কিন্তু বাজারে আসা ক্রেতারা অনেক বেশি ক্ষুব্ধ। আমরা তাদের সঙ্গে কথা বলে যতটা জানতে পেরেছি, তারা সবজির এই লাগাতার ঊর্ধ্বমুখী দামে বিরক্ত। তাদের কথা, জ্বালানি তেলের দাম বাড়ছে, পরিবহন খরচ বাড়ছে, বেড়েছে লোডশেডিংও। সেই সঙ্গে যদি নিত্যপণ্যের দাম এভাবে বাড়তে থাকে তবে জীবনমান যেমন কমবে, তেমনই কিন্তু বাজার করাও তাদের পক্ষে মুশকিল হয়ে যাবে। একটু জানিয়ে রাখতে চাই, আজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, কিন্তু শুক্রবারে যেরকম ভিড় থাকে কারওয়ান বাজারে, আজকে কিন্তু সেরকম ভিড় কিন্তু আমাদের চোখে পড়েনি। এরকম অবস্থা কিন্তু গেল সপ্তাহতেও কিন্তু কারওয়ান বাজারে ক্রেতা সমাগম বেশ কম ছিল। বিক্রেতারা বলছেন ক্রেতারা কিন্তু কম কিনছেন, এ কারণে কিন্তু বাজারে ক্রেতার সংখ্যাও কম, তাদের বিক্রি বাট্টাও কিন্তু বেশ কম। এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে। স্টিল টেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। দেখছেন এ সময়ের বাণিজ্য। লেনদেনে চাঙা সপ্তাহ পার করেছে ঢাকার পুঁজিবাজার। ঊর্ধ্বমুখী সূচকের সঙ্গে প্রায় 2000 কোটি টাকা বেড়েছে বাজার মূলধন। সপ্তাহ ব্যবধানে বিনিয়োগ কমেছে 21 খাতের 11টিতে। 819 কোটি 20 লাখ টাকা লেনদেনে গেল সপ্তাহের প্রথম কার্যদিবস শেষ করার পরদিন ঢাকার পুঁজিবাজারে হাতবদল হয় 824 কোটি 76 লাখ টাকার শেয়ার। মঙ্গলবার 900 কোটির ঘর পার করে বুধবার থেকে 1056 কোটি 36 লাখ টাকায়। শেষ কার্যদিবসে কিছুটা কমলেও তা থেকেছে 900 কোটি টাকার কাছাকাছি। এর আগে টানা 800 কোটি টাকার বেশি দৈনিক লেনদেনে সপ্তাহ পার করেছে গত বছরের 31 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর। লেনদেনে চাঙ্গা এমন সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন 631 কোটি 58 লাখ টাকা থেকে 1918 কোটি 61 লাখ টাকা বেড়ে হয়েছে 6,87,550 কোটি 19 লাখ টাকা। এ সময় ডিএসসির প্রধান সূচকে যোগ হয়েছে 41.75 পয়েন্ট। তবে দৈনিক লেনদেনের গড় হিসেবে দেখা যাচ্ছে 21 খাতের মধ্যে জ্বালানি, বিদ্যুৎ সহ বিনিয়োগ কমেছে 11 খাতে। এর মধ্যেই 3 খাতে দৈনিক গড় লেনদেন ছাড়িয়েছে 100 কোটির ঘর। বিনিয়োগ টানা প্রকৌশল খাতে প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে 153 কোটি 43 লাখ টাকা, বস্ত্র খাতে 124 কোটি 47 লাখ, আর সাধারণ বিমায় হয়েছে 110 কোটি 47 লাখ টাকা করে। দাম বৃদ্ধির শীর্ষ কোম্পানির তালিকায় গেল সপ্তাহে সবচেয়ে ভালো মানের অর্থাৎ এ ক্যাটাগরির প্রতিষ্ঠান ছিল 6টি, বি ক্যাটাগরির 3টি ও জেড ক্যাটাগরির 1টি কোম্পানি। আর দাম কমতির শীর্ষ কোম্পানির তালিকায় গেল সপ্তাহে সবচেয়ে বাজে খ্যাত জেড ক্যাটাগরির প্রতিষ্ঠান 6টি, বি ক্যাটাগরির 1টি ও এ ক্যাটাগরির প্রতিষ্ঠান ছিল 3টি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আর ডিজেল সংকটে সেচ দিতে না পারায় এবার ফরিদপুরে ব্যাহত হচ্ছে পাটের আবাদ। মাঠে শুকিয়ে যাচ্ছে পাটের চারা, দেখা দিয়েছে পোকার আক্রমণ।
চলতি বছর ফলন ব্যাহত হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন চাষিরা। শিকদার সজলে পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। তপ্ত রোদে ফেটে চৌচির জমি, আর সেই খরা খেতেই সোনালী আঁশের অস্তিত্ব রক্ষার লড়াই করছে চাষিরা। পানির অভাবে বাড়ছে না পাটের চারা, উল্টো রোদের তীব্রতায় পুড়ে যাচ্ছে কচি পাতা, দেখা দিয়েছে পোকার আক্রমণ। ডিজেল সংকটে চাষাবাদ নিয়ে বিপাকে পড়েছেন ফরিদপুরের চাষিরা। কৃষকদের দাবি, বরাদ্দ দেয়া তেলের পরিমাণ প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ডিজেল সরবরাহ নিশ্চিত করা না গেলে চলতি বছরে পাটের ফলনে বিপর্যয়ের শঙ্কা তাদের। তেল যদি না পাই তাহলে কোনো কাজ করবো না। আসি সকাল 8টা-10টা, আইসে পাম্পে এসে তেল পাই না। তেলের জন্য আমাকে ক্ষেত নষ্ট হয়ে যেতেছে, শীষ দিবার পারতেছি না। কৃষি কাট করছে, তাগের 5 লিটার তেল দেয়। সারা বছর বইরাই একটা ক্ষেত করি, সেই ক্ষেতটা যদি আমরা না করে পারি তো আমরা বাঁচুম কেমন? তেলের মানে পাট আমাকে যে রইতো মনে করেন 10 মণ, হ্যাঁ মানে 5 মণ। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছে, জেলায় ডিজেলের যে পরিমাণ চাহিদা রয়েছে সে তুলনায় কম পাচ্ছেন তারা। তেলের অবস্থা আমরা মোটামুটি যাই পাচ্ছি, আমাদের এই জায়গায় চাহিদা তার চাইতে বেশি। জেলা প্রশাসন ও কৃষি বিভাগ বলছে, ডিজেল সংকটে চাষাবাদ যেন ব্যাহত না হয় সে উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকদেরকে সেচ সহায়তার জন্য ফুয়েল কার্ড বিতরণ করা হচ্ছে এবং পাট চাষের জন্য যে সেচের প্রয়োজন, সেই সেচের জন্য যে প্রয়োজনীয় তেল, সেই তেলের জন্য তাদের কার্ড সংশ্লিষ্ট কৃষকদেরকে প্রেরণ করা হচ্ছে। সংকট থেকে উত্তরণের জন্য এবং কৃষকদের যে ডিজেলের প্রাপ্তি যেটা আছে সেটা সরবরাহটা নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যে প্রত্যেক উপজেলা নির্বাহী অফিসাররা, কৃষির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন। চলতি বছর জেলায় পাট আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 87,300 হেক্টর জমিতে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,95,000 মেট্রিক টন। সময় সংবাদ, ফরিদপুর। এবার জনপদের অর্থনীতির খবর। $309 কোটি টাকা ব্যয়ে মুন্সিগঞ্জের বেতকায় গড়ে তোলা হয়েছে বিশেষায়িত শিল্পনগরী। নির্মাণে 3 বছর পার হলেও 361টি প্লটের মধ্যে বরাদ্দ হয়েছে মাত্র 35টি। সেগুলোরও নেই কার্যক্রম। বিশ্বমানের বৈদ্যুতিক ফিটিংস সহ ফ্যান, লাইট, ব্যাটারি, এসি, ফ্রিজ ও গাড়ির যন্ত্রাংশ তৈরি ও বাজারজাতের জন্য হাই ভোল্টের বিদ্যুৎ লাইন, সাবস্টেশন একসাথে সকল সেবাই প্রস্তুত। কিন্তু কারখানা চালু তো দূরের কথা, প্লট বরাদ্দই হচ্ছে না। 361 প্লটের মধ্যে 3 বছরে বরাদ্দ হয়েছে মাত্র 35টি। সেগুলোরও কার্যক্রম শুরু হয়নি। এভাবেই পড়ে আছে ইছামতি নদীর তীরে গড়ে তোলা মুন্সিগঞ্জের বেতকায় বিশেষায়িত শিল্পনগরী। ধোলাইখাল সহ রাজধানীর অপরিকল্পিত বৈদ্যুতিক হালকা প্রকৌশল শিল্প মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার এই বেতকায় সরিয়ে নিতে শিল্পনগরীটি গড়ে তুলেছে বিসিক। কিন্তু রাজধানীর সঙ্গে সহজ যোগাযোগ বেতকাত তেঘরিয়া সড়কের নির্মাণাধীন মোল্লাবাজার সেতু দীর্ঘদিনেও চালু না হওয়া, ইছামতি নদীর নাব্য সংকট ও প্লটের মূল্য বেশি থাকায় তা উদ্যোক্তা টানতে পারছে না। মোল্লাবাজার ব্রিজ যে পর্যন্ত না হইব এ পর্যন্ত এই রাস্তা যেমনি সেমনি থাকবে, এই পথে যেমনি সেমনি থাকবে। এই মোল্লাবাজার ব্রিজটা যদি হয়ে যায় এদিকে উন্নয়ন হবে ভালো। সময়তে ফেরি পাওয়া যায় না, রাত্রে ঘুরে আমাকে অন্য আসতে হয়। ব্রিজটা না হওয়ার কারণে এই শিল্পনগরটা বদ্ধ হয়ে রয়েছে। যদি ব্রিজটা চালু হইতো তাহলে সবার জন্য একটু সুবিধা হইতো। সরকারের কাছে আবেদন আমাকে যে ব্রিজটা দ্রুত করে ফেলা। শিল্পনগরীর কর্মকর্তা বলছেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মোল্লাবাজার সেতুর নির্মাণ দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়েছে। সেতুটি নির্মাণের ধীরগতির কারণে উদ্যোক্তা আগ্রহ হারাচ্ছে। আমরা তাদেরকে আশ্বস্ত করছি যে শিল্পবান্ধব পরিবেশ তৈরি করতে আমরা বদ্ধপরিকর। শিল্প পার্কটি চালু হলে 10,500 মানুষের কর্মসংস্থান হবে বলে প্রত্যাশা বিসিকের। সময় সংবাদ, মুন্সিগঞ্জ। দেখছেন এ সময়ের বাণিজ্য। এবার বিশ্ব ক্ষয় সচেতনতা দিবসের খবর। লোহা বা ইস্পাতে তৈরি পণ্যের গুণগত মান নষ্ট হয়ে যাওয়াকে বলে মরিচাজনিত ক্ষয় বা করাশন। বিভিন্ন ধাতুর ক্ষয় ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করছে অবকাঠামোকে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ করাশন ইঞ্জিনিয়ার্সের তথ্য বলছে, বিশ্বে প্রতি বছর করাশন বা ক্ষয়ের কারণে ক্ষতি প্রায় $2.5 ট্রিলিয়ন, যা বৈশ্বিক জিডিপির প্রায় 3%। এমন প্রতিপাদ্যে এবার পালিত হচ্ছে ওয়ার্ল্ড করাশন সচেতনতা দিবস। লোহা ইস্পাতের কংক্রিটের ভরে টিকে আছে রাজধানী ঢাকার কত শত আবাসন, কত শত স্থাপনা। কিন্তু কংক্রিটের ভেতরের স্টিল ক্ষয়ে গেলে সেতু, বাড়ি সহ বিভিন্ন কাঠামোর সহনশীলতা কমে যায়, যা যে কোনো দুর্যোগে বাড়ায় ক্ষয়ক্ষতির মারাত্মক ঝুঁকি।
বিশেষজ্ঞদের মতে এই ক্ষয় সময় মতো শনাক্ত ও নিয়ন্ত্রণ করা না গেলে ধীরে ধীরে ভেঙে পড়বে সেতু, ভবন, রাস্তা। ঝলমলে এই নগরী নিমিষেই পরিণত হবে পরিত্যক্ত ভাগাড়ে। কংক্রিটের ভিতরে যে স্টিল থাকে, স্টিলের আমাদের যে রড থাকে, সেই রড আসলে করোশনে এটা মরিচা পড়ে এটা নষ্ট হয়ে যায়। শুধু তাই না, এইটা করোশনের কারণে ফুলে যায়। ফুলার ফলে কংক্রিটে একটা চাপ আসে, তার কারণে কংক্রিট ফেটে যায়, ফেটে খুলে খুলে পড়ে যায়। এই বিশেষজ্ঞের শঙ্কা, ভূমিকম্প বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্বল অবকাঠামো আরও দ্রুত ভেঙে পড়তে পারে, বাড়তে পারে প্রাণহানির সংখ্যা। আমাদের দেশে বড় ভূমিকম্প হলে আমাদের যত না স্ট্রাকচারাল ডিজাইন ফল্ট বা কনস্ট্রাকশন ফল্টের জন্য হবে ক্ষতি, তার থেকে মেইনটেনেন্সের অভাবে করোশনে বাড়িঘর যেগুলো অলরেডি ক্ষতিগ্রস্ত, সেগুলো সবচেয়ে বেশি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হবে। বিশেষজ্ঞরা বলছেন, নির্মাণ কাজে সঠিক উপকরণ নির্বাচনের পাশাপাশি সঠিক গবেষণা, প্রযুক্তি ও পরিকল্পনাই হতে পারে এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান। বাইরে থেকে মজবুত মনে হলেও ভেতর থেকে করোশন বা ক্ষয় ধীরে ধীরে দুর্বল করে দিতে পারে বিভিন্ন ধরনের অবকাঠামো। বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো রক্ষণাবেক্ষণ না করলে এই ছোট ছোট ক্ষয়ই বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। এবার মুক্তবাজারের খবর। মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কা লেগেছে ভার্চুয়াল মুদ্রার বিশ্ববাজারে। একদিনে প্রায় $500 দর হারিয়েছে। শুক্রবার বিটকয়েনের মূল্য দাঁড়িয়েছে $77,769। ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, সপ্তাহ জুড়ে এই দর কমতির ধারায় রয়েছে ইথার, বাইন্যান্স ও সোলানা। টানা 2 মাস ধরে চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধে শুধু জ্বালানি আর পরিবহন ব্যবস্থাই ভেঙে পড়েনি, ধাক্কা লেগেছে ভার্চুয়াল মুদ্রার বিশ্ববাজারেও। সবচেয়ে জনপ্রিয় ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনের একদিনেই দরপতন হয়েছে প্রায় $500। ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, শুক্রবার সকালে 0.64% দাম কমে $77,769 নেমেছে এই মুদ্রার দর। তবে সপ্তাহের হিসাবে 0.84 আর মাসের ব্যবধানে 9.10% দাম ধরে রেখেছে বিটকয়েন। একদিনে প্রায় 1% দাম কমে ইথারের দর দাঁড়িয়েছে $2,308। সপ্তাহ ব্যবধানে 4.66% দাম কমলেও মাসের হিসাবে 6.47% দাম বেড়েছে এই মুদ্রার। যুদ্ধের আঁচ লেগেছে বাইন্যান্সের দরেও, 5.5% দাম কমে মূল্য দাঁড়িয়েছে $633। সপ্তাহের হিসাবে 1.44 আর মাস ব্যবধানে কমেছে 2.17%। একদিনে সামান্য 0.60% দাম কমে $85 নামলেও সপ্তাহ মাস 2 হিসাবেই বড় ব্যবধানে পিছিয়ে আছে সোলানা। দেখছেন এ সময়ের বাণিজ্য। বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ির বাজার ভারতে নিজেদের আধিপত্য বাড়াতে ওয়াই মডেলের এল সংস্করণ নামালো মার্কিন টেসলা। উচ্চ মূল্য সত্ত্বেও ভারতীয়দের চাহিদা মেটাতে এই প্রিমিয়াম এসইউভি ভূমিকা রাখবে বলে আশা ইলন মাস্কের প্রতিষ্ঠানের। বিশ্বজুড়ে পরিবেশ বান্ধব গাড়ির বাজারে দাপিয়ে বেড়ালেও বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ির বাজার ভারতে এখনও সেভাবে চলতে পারেনি মার্কিন টেসলা। বাজার পরিসংখ্যান বলছে, গত সেপ্টেম্বর থেকে দেশটিতে যাত্রা শুরুর পর এখন পর্যন্ত ওয়াই মডেলের মাত্র 350টি ইউনিট বিক্রি করতে পেরেছে টেসলা, যা এই সময় বিক্রি হওয়া চীনা বিওয়াইডি কিংবা জার্মান মার্সিডিজ বেঞ্জের মতো প্রতিদ্বন্দ্বীদের তুলনায় খুবই নগণ্য। এবার এই বাজারও দখল নিতে বুধবার টেসলার বেস্ট সেলিং মডেল ওয়াই এর নতুন সংস্করণ YL এর পথযাত্রা শুরু হলো ভারতে। মূলত বড় পরিবারের কথা মাথায় রেখে 6 আসনের সংস্করণ নিয়ে দেশটির সাধারণ মানুষের কাছে পৌঁছাতে চায় ইলন মাস্কের প্রতিষ্ঠান। আধুনিক টাচ স্ক্রিন ডিসপ্লে আর প্যানোরামিক সানরুফ সমৃদ্ধ এই এসইউভি এক চার্জে পাড়ি দিতে পারে 681 কিলোমিটার, যা ভারতের ক্রমবর্ধমান প্রিমিয়াম এসইউভির বাজারে টয়োটা ও সুজুকির একচেটিয়া আধিপত্যে চ্যালেঞ্জ ছুড়ে দেবে বলে আশা মার্কিন প্রতিষ্ঠানটির। বলা হচ্ছে, টেসলার ওয়াইএল এক চার্জে 681 কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে পারবে ভারতে, যার দাম পড়বে $66,135, যা ওয়াই মডেলের ট্যাগ প্রাইস $64,000 তুলনায় বেশি, যেখানে ভারতের সাধারণ গাড়ির বাজার $22,000 নিচে। গেল বছর চীনের $49,694 বিক্রি শুরু হয়েছিল টেসলার ওয়াইএল মডেলের গাড়ি। The Indian family, big family we have. We want SUV.
আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে চাই। আমাদের লক্ষ্য সাশ্রয়ী মূল্যে উন্নত প্রযুক্তি সরবরাহ করা। ভারতে আমরা ধাপে ধাপে আমাদের কার্যক্রম আরও বিস্তৃত করছি। যদিও বাজার হিসাব বলছে গেল বছর স্থানীয় গাড়ি নির্মাতা টাটা ও মাহিন্দ্রার মতো প্রতিষ্ঠানের আধিপত্য ধরে রাখা ভারতের বাজারে যত গাড়ি বিক্রি হয়েছে সেখানে বৈদ্যুতিক গাড়ির হিস্সা থেকেছে 5% মধ্যে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রানা প্লাজা ধ্বংসস্তূপে দাঁড়িয়েই বদলে গেছে পোশাক খাত। মামলা নিষ্পত্তির দীর্ঘসূত্রতায় ন্যায় বিচার না পাওয়ার অভিযোগ, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস বিজিএমইএর। বাজারে সরবরাহ বেড়েছে বোতলজাত সয়াবিনের, দাম কমেনি খোলা তেলের, ঊর্ধ্বমুখী চিনি ও লবণের বাজার। সবজির উচ্চ মূল্যে ক্ষুব্ধ ভোক্তারা, মুরগির দামও বাড়তি। এবং লেনদেনে চাঙা সপ্তাহ পার করেছে ঢাকার পুঁজিবাজার। ঊর্ধ্বমুখী সূচকের সঙ্গে 2000 কোটি টাকা বেড়েছে বাজার মূলধন। সপ্তাহ ব্যবধানে বিনিয়োগে কমেছে 21 খাতের 11টিতে। এই ছিল সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন মালিহা সুহরাওয়ার্দী। ধন্যবাদ আলিফ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।